আসসালামু আলাইকুম। জমির খারিজ বা নামজারি না করে নিলে জমির মালিকানা থাকবে কিনা এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন। দেখুন, যখন কেউ দলিল সূত্রে জমির মালিক হয়, যে কোনো দলিল সূত্রে, সেটা হতে পারে হেবা দলিল, দান দলিল, সাবকবলা দলিল, আওয়াজ বিনিময় বা যে কোনো প্রকার দলিল সূত্রে যদি কোনো ব্যক্তি কোনো জমির মালিকানা পেয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে সেই দলিল অনুযায়ী নামজারি করে নিতে হবে। এখন এই নামজারি জিনিসটা কি, এটা অনেকেই জানে না, অনেকেই বিষয়টা একটু এড়িয়ে যায়। সেটি হচ্ছে, দেখুন, এখানে এই নামজারি এবং ভূমি উন্নয়ন কর পরিশোধ করা এবং ভূমি দখলে রাখা, দখলের বিষয়টি কিন্তু এর পাশাপাশি খুবই সম্পৃক্ততা আছে এবং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি দলিল সূত্রে মালিক হলেন, আপনার শুধু একটা দলিল থাকবে, একটা দলিল আছে, দলিলের মধ্যে লেখা আছে আপনি জমির মালিক, আপনি দলিল গ্রহীতা। তাহলে আপনার সেই দলিলটা ঘরের মধ্যে আছে। এখন সরকারি যে অফিসগুলো আছে, সরকারি যে নথিগুলা, সরকার নথিভুক্ত যে সম্পত্তিগুলা, সরকারি অফিসে তো আর আপনার নামে কোনো হোল্ডিং খোলা নাই, কোনো নথিভুক্ত নাই, আপনি শুধু দলিল সূত্রে জমির মালিক হয়েছেন। তো দলিল আপনি সাব রেজিস্ট্রি অফিসে দলিল করেছেন, সেটি একসময় গিয়ে জেলা রেজিস্ট্রি অফিসে গিয়ে সেই নথিটা সেখানে গিয়ে জমা হচ্ছে। তো ঠিক আছে, আপনি দলিল সূত্রে জমির মালিক হয়েছেন, এখন আপনাকে নামজারি করে নিতে হবে। এই নামজারি জিনিসটা কি, দেখুন, আপনি যার থেকে জমি পেয়েছেন তার নামে হতে পারে সেটা রেকর্ডীয় জমি, যিনি বিক্রি করেছে তার নামে ইউনিয়ন ভূমি অফিসে, উপজেলা ভূমি অফিসে অথবা সেটেলমেন্ট অফিসে তার নামে একটি রেকর্ড খতিয়ান আছে। অথবা যিনি আপনার কাছে জমি বিক্রি করেছে তেনার নিজের ক্রয়কৃত সম্পত্তি, তিনি নামজারি করে নিয়ে আপনার কাছে জমিটা বিক্রি করেছে। তাহলে যিনি জমি দলিল সূত্রে পেয়ে নামজারি করে আপনার কাছে বিক্রি করেছে, এখন আপনি যদি এই জমির খাজনা পরিশোধ করতে চান, সেটা আপনি পারবেন না। কেন? যে আপনার ভূমি অফিসে তো আপনার নামে কোনো নথিভুক্ত করা নেই, সরকারি অফিসে তো আপনার কোনো নাম নথিভুক্ত নেই। অর্থাৎ যখন আপনি জমি নামজারি করতে যাবেন, তখনই আপনার নামে একটি হোল্ডিং খোলা হবে, আপনার নামে সরকারি নথিভুক্ত অফিসে নথিভুক্ত করা হবে। পূর্বে যিনি মালিক ছিলেন তেনার নামে, তেনার সেই হোল্ডিং থেকে, তেনার সেই নাম থেকে জমিটা কর্তন করে আপনার নামে সেটি নথিভুক্ত করা হবে। যখন আপনি জমির খাজনা পরিশোধ করতে যাবেন, আপনার জমি কতটুকু, আপনার জমির খাজনা কত, সেগুলো কিন্তু সেই হোল্ডিং নাম্বারে বা সেই সরকারি নথিভুক্ত যেখানে আছে সেখানে কিন্তু এগুলো উল্লেখ আছে। আপনি কত শতক জমির মালিক, কোন মৌজায়, কত নাম্বার দাগে কত শতক জমির মালিক হয়েছেন, কত বছর ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন বা করেননি, সেগুলো কিন্তু সব সেখানে লেখা আছে। এবং এই নামজারি যদি আপনি না করে থাকেন, তাহলে কিন্তু আপনি জমিটা হস্তান্তর করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না, দলিল রেজিস্ট্রেশন কাউকে করে দিতে পারবেন না। দলিল রেজিস্ট্রেশন করে দিতে গেলে আপনার হয় রেকর্ডীয় খতিয়ান থাকতে হবে অথবা নামজারি খতিয়ান থাকতে হবে, আপনার সেই জমির সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা থাকতে হবে। আপনি দলিল সূত্রে মালিক হয়েছেন, আপনি নামজারি করেন, আপনার নামে সরকারি যে অফিসগুলো আছে সেই সরকারি নথিতে কিন্তু আপনার কোনো নেই, আপনার নামে কোনো হোল্ডিং খোলা হয় নাই, কোনো জোট খোলা হয় নাই, তাহলে আপনার দলিল ঘরের মধ্যে আছে, আর কোনো কাজই তো করা হয়নি। সুতরাং আপনার দলিল অনুযায়ী অবশ্যই আপনাকে নামজারি করে নিতে হবে। নামজারি করার পর আপনি সেই জমির খাজনা পরিশোধ করতে পারবেন, জমির কাগজপত্র দিয়ে নামজারি কাগজ এবং আপনার সেই দলিল আপনি ব্যাংক থেকে লোন করতে পারবেন, কাউকে জমিটা দলিল করে দিতে পারবেন, ভূমি উন্নয়ন পরিশোধ করবেন, আপনার ভূমির মানাপূর্ণতা পাবে। আপনি নামজারি করেন নাই, আপনার এখন দেখা যাচ্ছে যে অনেক কিন্তু দলিল বর্তমানে আর নামজারি হচ্ছে না, বিভিন্ন আইনি জটিলতার কারণে কিন্তু এই সমস্ত দলিল আপনার ঘরে পড়ে আছে, কিন্তু আপনি কোনো নামজারি করতে পারছেন না, ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছেন না, আপনি কোনো জমি বিক্রিও করতে পারছেন না, দলিল কাউকে দলিল করে দিতে পারছেন না। কেন? যে আপনার নামে, আপনি যে দলিল করে দিবেন, আপনার নামে খতিয়ান থাকতে হবে, সেটা রেকর্ডীয় খতিয়ান হোক বা নামজারি খতিয়ান হোক। অথবা আপনি যদি ওয়ারিশ সূত্রে মালিক হয়ে থাকেন, তাহলে আপনি যার ওয়ারিশ তেনার নামে কিন্তু সেটা নামজারি খতিয়ান বা রেকর্ডীয় খতিয়ান থাকতে হবে। এখন হতে পারে আপনার পিতা মাতা কেউ একজন দলিল করে নিয়েছে জমি, তার দলিল সূত্রে তিনি জমির মালিক হয়েছেন, তিনি নামজারি করেন না করেই দেখা গেলো একটা সময় গিয়ে তিনি মারা গেছেন। তাহলে সেই দলিল অনুযায়ী কিন্তু যেহেতু আপনার ওয়ারিশ সূত্রে মালিক হয়েছেন, তাহলে আপনার সেই পিতা অথবা মাতার সেই দলিলটা এবং আপনারা ভাই বোন কতজন, অর্থাৎ
দলিল গ্রহীতা কতজন ওয়ারিশ রেখে তিনি মারা গেছেন, সেটার একটা ওয়ারিশান সনদ নিতে হবে। সেখান সনদ দিয়ে এবং যারা ওয়ারিশ হবেন তাদের সেই ভোটার আইডি এবং ছবি এগুলো দিয়ে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে নামজারি আবেদন করে আপনাদের নামে জমিটা কিন্তু নামজারি হবে, তাদের নামে জমির মালিকানা পূর্ণতা পাবে। এই নামজারি না করার কারণে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হবে। সামনে আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশ ডিজিটাল সার্ভে জমির একটি নতুন জরিপ, ভূমি জরিপ, বিডিএস জরিপ শুরু হয়েছে। আপনি যদি আপনার সেই দলিল অনুযায়ী যদি নামজারি করে না নিয়ে থাকেন, তাহলে সেই সেই রেকর্ডে নতুন যে ভূমি জরিপ আসছে সেখানে কিন্তু আপনার সেটা নিয়ে সমস্যা হবে। মোট কথায় নামজারি না করার কারণে আপনার জমি দলিল সূত্রে মালিক হয়েছে না করার কারণে কিন্তু আপনার মালিকানা পূর্ণতা পাচ্ছে না। এখন এখানে অনেকে আরেকটা বিষয় বলে থাকেন, আমার নামে রেকর্ড আছে, আমাকে আবার নামজারি করে নিতে হবে কিনা। আপনার নামে যেহেতু রেকর্ডভুক্ত ক্ষতি আছে, সেটা RS রেকর্ড, BSBR যে রেকর্ডই থাকুক না কেন, গেজেটভুক্ত যে রেকর্ড, সর্বশেষ যে রেকর্ড হয়েছে, আপনাকে পুরো নামজারি করতে হবে না। আপনার নামে তো খতিয়ান আছেই, আপনি তো রেকর্ড নিয়ে মালিক। এখানে যারা দলিল করে নেয় জমি ক্রয় করে, তাদের নামে শুধু তাদের দলিল অনুযায়ী শুধু নামজারিটা করে নিতে হবে, আর যাদের নামে রেকর্ড আছে তাদের কোনো নামজারি করে নিতে হবে না। তো এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন মতামত থেকে থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা প্রতিটি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি এবং প্রয়োজনে সেই মোতাবেক ভিডিও তৈরি করে থাকি। আসসালামু আলাইকুম।